আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনাইদহের এক মাসের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন প্রসূতি। বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর আলাদা ক্লিনিকে মারা যান তারা। তাদের প্রত্যেকের প্রায় একই উপসর্গ নিয়ে মারা যান। ৬ জন প্রসূতির মৃত্যুর পর জেলার ৬টি বেসরকারি ক্লিনিকে অপারেশন থিয়েটার সাময়িক বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমর রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের এই বাড়িতে স্বামী সন্তান নিয়ে সুখে বসবাস করতেন গৃহবধূ শারমিন আক্তার। সেই বাড়ি এখন শূন্য। গত ২৫ মার্চ ঝিনাইদহে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর কিডনি বিকল, হার্ট ফেইলর সহ শরীরের বিভিন্ন অঙ্গ কাজ না করায় তাকে যশোরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯শে মার্চ মারা যান শারমিন। গত এক মাসে ঝিনাইদহের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর অন্তত ৬ জন প্রসূতির মৃত্যু হয়েছে। প্রতিটি প্রসূতি মায়ের একই উপসর্গ ছিল। সিজারের কয়েক ঘন্টা পর অতিরিক্ত রক্তক্ষরণ, শরীরের বিভিন্ন অঙ্গ কাজ না করার কারণেই এই মৃত্যু হয়। এটি ভুল চিকিৎসা নাকি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া তা এখনও নিশ্চিত হয়নি স্বাস্থ্য বিভাগ। অবহেলা হোক আর ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হোক, দ্রুত তা শনাক্ত করার দাবি চিকিৎসক ও স্বজনদের। যে চিকিৎসকরা অপারেশন করেছেন এবং আমরা যারা এটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে, আমরা তদন্ত করে দেখেছি যে সেখানে কোনো গাফিলতি ছিল না, সেই চিকিৎসকের বা তার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে আনএক্সপ্লেইন একটা কারণ, কোনো কারণ ছাড়াই এই রোগীগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেকগুলো ঘটনা শুধু ঝিনাইদহতে না, এটা মাগুরাতে হয়েছে, রাজবাড়িতে হয়েছে, রাজশাহীতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, সারা দেশেই একদম সেম ঘটনা এই রিসেন্টলি ঘটছে। অপারেশনের আগে পেশেন্ট ভালো থাকছে, অপারেশনের ৫-৬ ঘন্টা পরে অথবা ১৪-১৫ ঘন্টা পরে মানে পেশেন্টগুলো আবার ব্লিডিং হচ্ছে। সবার জন্য কিন্তু অ্যালার্মিং, কারণ যেসব চিকিৎসকগণ বহু বছর ধরে অপারেশন করে আসছেন তারাও হঠাৎ করে এই জিনিসে বেশ একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন এবং মানুষের মধ্যেও একটা ভীতির সঞ্চার হয়েছে। সিজার করে যখন বেডে দিলি পারে আমরা সেখান হিলোকে গেলাম, যাইয়ে দেখি আমার ওর মনে অন্যরকম অবস্থা। ভালো মেয়ে, সুস্থ মেয়ে এরকম করতেছে। এটাই চাচ্ছি যে এর পরবর্তীতে এরকম ধরনের হয়ে আর কেউ না মরে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটা ক্লিনিক থেকে প্রায় ১৯টা স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়েছি। স্যালাইন, অপারেশনের রক্তক্ষরণের জন্য যে ওষুধ ব্যবহার হয় সেই ওষুধ, অ্যানেস্থেসিয়ার ওষুধ। তো সঠিক কারণ আসলে এখন পর্যন্ত বের করা যায়নি। এখন ড্রাগের রিপোর্ট না আসা পর্যন্ত ড্রাগের কারণে হচ্ছে এটাও কিন্তু আমরা বলতে পারছি না। সাদিয়া ওমর, চ্যানেল আই। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর ৩টি উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২ চেয়ারম্যান প্রার্থী ও ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। ৩টি উপজেলায় ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সাদাত হোসেন ও বেগমগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী এএসএম সেলিম। আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নোয়াখালী সদর উপজেলা, বেগমগঞ্জ উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং অন্যরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জয়ন্তী পালনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে। ৩ দিনের অনুষ্ঠানমালার শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত জেলার সাংস্কৃতিক কর্মীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত রবীন্দ্র নরিকা। ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। 1840 সালের নাটোরের রানী ভবানীর কাছ থেকে নিলামে 13 টাকা 10 আনায় শাহজাদপুরের জমিদারি কিনে নেন কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রতি বছর কাছারি বাড়িতে 3 দিনের রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে সিরাজগঞ্জের শিল্পীদের পাশাপাশি ঢাকা ও কলকাতার শিল্পীরা উপস্থিত থাকবেন। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রী সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বরিশাল মহানগরীতে সড়ক সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ববিখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে নাগরিক সংবর্ধনা ও শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন সিলেট রিজন ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। মাদারীপুরের শিবচরে ঢাকা শিবচর ভাঙ্গা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার ট্রেন চালু হয়েছে। উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। বৈষম্যের প্রতিবাদে মুন্সিগঞ্জে কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। 11টি জোনাল ও সাব জোনাল অফিসের 720 জন কর্মকর্তা কর্মচারী এই কর্মবিরতিতে অংশ নেন। নোয়াখালীতে সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা শফিক দেওয়ান। সংবাদ সম্মেলনে নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করেন তিনি। পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা হয়েছে। মানিকগঞ্জে রাইজিং স্পিনিং মিলে রুফটপ সোলার স্থাপন করা হয়েছে। প্রকল্প থেকে 6.25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। নিজেদের অর্থায়নে 3.25 মেগাওয়াট আর ইটকলের অর্থায়নে 3 মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্প স্থাপন করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবরে। সবাইকে ধন্যবাদ।